রিটায়ারমেন্ট প্রস্তুতি আজকের, নিরাপত্তা কালকের। বাবা ৩৯ বছর বয়স, বাবলি ১৮ বছর। চলো বাবা, দৌড়াতে হবে। দাদুর ফিটনেস দেখো। দাদু ৬৫ বছর। এর দ্বারা হবে না। এক্সারসাইজ করা আমার নয়, আপনার শখ। বাবা, নিজের প্রতিশ্রুতি মনে আছে তো? নতুন স্মার্টফোনের ৫০% স্পন্সরশিপ। এই মাসে সম্ভব নয়, আমার হাত খালি। আরে এর দ্বারা এটাও হবে না, আমি দিচ্ছি। থ্যাংক ইউ দাদু, ইউ রক। তুমি রিটায়ার হওয়ার পরেও কত সহজে নিজের টাকা ম্যানেজ করো, আর যেখানে বাবা এখনো কাজ করে, খুবই আশ্চর্যজনক। হ্যাঁ মনা, এটা আশ্চর্যজনক, কারণ আমি যখন নতুন চাকরি শুরু করি তার কয়েক মাস পরেই আমি জানতে পারি রিটায়ারমেন্ট প্ল্যানিং কতটা জরুরি। অবসর গ্রহণের পর আমি এই রকম জীবনধারা বজায় রাখতে চেয়েছিলাম, তাই আমি মুদ্রাস্ফীতির হার মাথায় রেখে রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করি, যার জন্য আজ অবসরে যাওয়ার পরও আমার খরচের জন্য কারোর উপর নির্ভরশীল নই, কারণ আমার পেনশন প্রতি মাসে আসে। রিটায়ারমেন্ট প্ল্যানিং এবং পেনশন, এটা কি দাদু? আমাকে বলো না দাদু, আমিও তোমার মতো অবসরের পর টেনশন ফ্রি জীবনযাপন করতে চাই। অবশ্যই বলবো। দেখো মানা, সাধারণত ৬০ বছরের পরও খরচ তো ঠিকই চলতে থাকে। এই খরচাগুলি ম্যানেজ করাকেই রিটায়ারমেন্ট প্ল্যানিং বলা হয়। আর এই কথা মাথায় রেখেই অল্প বয়সেই টাকা বিনিয়োগ শুরু করা উচিত। এজন্য আমি আমার প্রথম মাসের মাইনে দিয়ে আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করি। আর যতদূর পেনশনের কথা, পেনশন হলো সেই পরিমাণ অর্থ যা সরকার বা নিয়োগকর্তা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মাসিক বা নিয়মিত প্রদান করে। আচ্ছা, অর্থাৎ বৃদ্ধ বয়সে সক্রিয় কর্মময় জীবন থেকে অবসর গ্রহণের পরেও স্বাধীনভাবে জীবনযাপনের জন্য অর্থ সঞ্চয় করার প্ল্যানিংকে রিটায়ারমেন্ট প্ল্যানিং বলা হয়। একদম ঠিক বাবলি, একেই বলা হয় রিটায়ারমেন্ট প্ল্যানিং। কিন্তু দাদু, এসব কিভাবে করে? রিটায়ারমেন্ট প্ল্যানিং করার সময় ৩টি বিষয় মাথা রাখা উচিত। ১ নম্বর, একজন ব্যক্তি সাধারণত যত বছর বেঁচে থাকে তা হলো আয়ু। ২ নম্বর, অবসর গ্রহণের পর আনুমানিক মাসিক খরচ। ৩ নম্বর, আর ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি। আপনার ব্যাপার আলাদা বাবা, আপনার চাকরি ছিল, কোম্পানি পেনশন দেয়, কিন্তু আমার নিজের ব্যবসা আছে, আমাকে কে পেনশন দেবে? জীবনে সচেতন থাকাটা খুবই জরুরি। কিরকম সচেতনতা? তোমার জানা উচিত তোমার মতো ব্যবসায়ীদের জন্য সরকারের কাছে কিছু পেনশন যোজনা আছে, যার নাম প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মানধন যোজনা। এটা কি ধরনের যোজনা? কখনো শুনিনি তো। হ্যাঁ, এই যোজনাটি বার্ধক্য সুরক্ষা এবং ছোট ব্যবসায়ী বা দোকানদার এবং স্বনিযুক্ত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তার জন্য তৈরি। এই যোজনাটি ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যবসায়ীদের জন্য একটি ঐচ্ছিক এবং অবদানমূলক পেনশন যোজনা, যার অধীনে উপভোক্তা ৬০ বছর বয়সে পৌঁছানোর পর প্রতি মাসে ৩,০০০ টাকা ন্যূনতম নিশ্চিত পেনশন পাবেন। বাহ, কি যোজনা করেছে! কিন্তু এই যোজনা নিয়ে আমার এখনো কিছু সন্দেহ আছে। আরে ফিকর নট পুত্তর, আরো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করো www.labor.gov.in/nps-traders এবং সমস্ত সন্দেহ দূর করো। থ্যাংক ইউ বাবা, আমি অবিলম্বে এই যোজনার সম্পর্কে তথ্য সংগ্রহ করব এবং আগামীকাল নিজেই এই যোজনায় বিনিয়োগ করব। বাহ, এই না হলো কথা। দাদু, তুমি বাবার টেনশন তো দূর করে দিলে, এবার আমার কথা একটু ভাবো না প্লিজ। তুমি আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং সম্পর্কে কিছু বলো না। আরে সরকার তোমার জন্য ঝুড়ি ঝুড়ি যোজনা তৈরি করেছে। ঝুড়ি ঝুড়ি যোজনা? হ্যাঁ, এনপিএস এবং এপিওয়াই। কি? এনপিএস মানে ন্যাশনাল পেনশন সিস্টেম এবং এপিওয়াই মানে অটল পেনশন যোজনা। সঠিক যোজনার লাভ ওঠানো আমাদের দায়িত্ব। দাদু, এগুলো সম্পর্কে আরো কিছু বলো না, আমিও টেনশন মুক্ত জীবন চাই। দেখো, এনপিএস হলো বাজারের সাথে সংযুক্ত একটা যোজনা, যা তোমাকে তোমার অবসরের জন্য সঞ্চয় করতে সাহায্য করে। যোজনাটি খুবই সহজ, ঐচ্ছিক এবং নমনীয়।
এটি তোমার অবসরকালীন আয় বাড়ানো এবং কর থেকে বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি। এটি তোমাকে পদ্ধতিগতভাবে সংগঠিত সঞ্চয় সহ একটি আর্থিকভাবে সুরক্ষিত অবসরের প্ল্যানিং করতে দেয়। তুমি মাত্র 500 টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারো এবং প্রতি আর্থিক বছরে ন্যূনতম 1000 টাকা জমা দিতে পারো। তোমার বিনিয়োগকৃত অর্থ শেয়ার, সরকারি বন্ড ইত্যাদির মতো বিভিন্ন সম্পদ শ্রেণীতে বিনিয়োগ করা হয়, যাতে তোমার অর্থক্ষতির মতো ঝুঁকি কম থাকে। বাহ, কি দারুণ যোজনা! তাহলে সরকার আমাদের বৃদ্ধ বয়সের কথা ভেবেছে। দাদু, এপিওয়াই কোন ধরনের যোজনা? এপিওয়াই মানে অটল পেনশন যোজনা। এই যোজনায় উপভোক্তরা 60 বছর বয়সে পৌঁছানোর পর 1000 থেকে 5000 টাকা পর্যন্ত ন্যূনতম নির্দিষ্ট পেনশন পান। এই যোজনাটি 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিদের জন্য। এটার সবচেয়ে ভালো ব্যাপার হলো, আপনি যদি কম বয়সে যোগদান করেন তাহলে টাকার পরিমাণ কমে যায়, আর দেরিতে করলে টাকার পরিমাণ বাড়ে। না না বাবা, এই যোজনায় টাকা যদি ডুবে যায় তাহলে? এই যোজনা কি নিরাপদ? আজকাল অনেক ভুয়ো যোজনা আসছে। কোনটা সঠিক আর কোনটা ভুল বুঝবো কিভাবে? আরে ফিকার নট পুত্তরজি, এগুলো সরকারি যোজনা এবং এই যোজনাগুলি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি PFRDA দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওয়াও! যদি আমি এই যোজনাগুলো সম্পর্কে জানতে চাই, আমি আরো তথ্য কোথায় পেতে পারি? আরও বিস্তারিত তথ্যের জন্য www.pfrda.org.in এখানে যোগাযোগ করুন। এতে তুমি NPS, APY এবং অন্যান্য পেনশন সম্পর্কেও তথ্য পাবে। দাদু, তুমি আমাকে নতুন স্মার্টফোনের জন্য টাকা দেবে বলেছ। তুমি কি ওটা দিয়ে আমাকে NPS এবং APY অ্যাকাউন্ট খুলে দেবে? আমি স্মার্টফোন পরেও নিতে পারি, তবে রিটায়ারমেন্ট প্ল্যানিং খুবই জরুরি। এই না হলো কথা মনা, কাল করে সো আজ, আজ করে সো আব। খুব ভালো মনা। আমি মনে করি যে একটি ভালোভাবে অবসরকালীন জীবনযাপন করতে তোমার মতো তরুণ প্রজন্মের APY এবং NPS এ বিনিয়োগ করা উচিত। প্রত্যেক ভারতীয় নাগরিক যাতে তার দ্বিতীয় ইনিংসে আর্থিক সহায়তা পায়, সেজন্য সরকার অনেক পরিকল্পনা করেছে। কিন্তু এই তথ্যটি মাথায় রেখে সঠিক যোজনাগুলির সুবিধা নেওয়া আমাদের দায়িত্ব। আর বাবলি, মনে রাখবে, তোমার বন্ধুদেরও এই যোজনাগুলি সম্পর্কে জানাবে। অবশ্যই। ডান। বাই বাই টেনশন, আগেই পেনশন। রিটায়ারমেন্ট প্ল্যানিং করার জন্য বার্ধক্য পর্যন্ত অপেক্ষা করবেন না। অল্প বয়সী বিনিয়োগ করে প্রস্তুত থাকুন। অল দ্য বেস্ট ফর ইয়োর সেকেন্ড ইনিংস।